আমাদের সাথে আছেন ডাক্তার শ্রেয়া সেন, যিনি সংস্কৃতি কর্মী, এবং আরও আছেন ফজিয়া জাহান, যিনি স্থপতি ও আলোকচিত্রী। শুভ সকাল এবং স্বাগত সকালে বাংলাদেশে। কেমন আছেন আপনারা? ভালো আছি। শুভ সকাল। যদি জিজ্ঞেস করি সে সকালে আসলে কিভাবে শুরু হয়, দিনটা কিভাবে শুরু করেন? আমার দিন শুরু হয়, আমি নাম শুনি তো বুঝতে পারছেন আমি ডক্টর। জি। আমি আপাতত চাকরি বাকরি ছেড়ে পুরোদমে ছাত্রী হয়ে গেছি। আমি বিএসএমএমইউ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটা হয়তো অনেকে পিজি হসপিটাল হিসেবে চেনে, সেখানে আমি এখন এমডি করছি, স্পেশালাইজেশন করছি ফরেনসিক মেডিসিন। আচ্ছা। তো আমার তো 8টা সাড়ে 8টার মধ্যে, আমি এখন যেহেতু আবার স্কুল ছাত্রী বলা যায় আমাকে, 8টা সাড়ে 8টার মধ্যে ক্লাস শুরু হয়ে যায়, আমাকে ব্যাগ হাতে বের হয়ে যেতে হয় আরও আগেই। সো আমার সকাল শুরু হয় খুবই ব্যস্ততা তাড়াহুড়ার মধ্যে। আরেকজন যিনি আলোকচিত্রী এবং স্থপতি। আচ্ছা, সকালটা শুরু হয়, আমি আসলে আর্লি বার্ড, হ্যাঁ, খুব সকালে উঠতে পছন্দ করি। 6টার মধ্যে আমার সকাল শুরু হয়ে যায়, কারণ আমি চাই এই সকালে মানে কর্মব্যস্ততা শুরু হওয়ার আগে আমি নিজেকে কিছুক্ষণ সময় দিতে। আমি বাগান করতে খুব পছন্দ করি। আমি কোথায় করেন আপনি বাগান? এই শহরে ইট পাথরের জঞ্জালে? বারান্দা, অবশ্যই। এতটুকুই তো আমাদের পরিধি আসলে। না, এখন তো কত আধুনিকায়ন হয়েছে, আপনারা ভার্টিক্যাল গার্ডেনিং ইউজ করেছেন, সব এগুলো স্থপতিদের এই জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। তো যেটা আমার খুব সুন্দর 3টা বারান্দা বাগান আছে, তো ওগুলোতে আমি সময় কাটাই অফিসে যাওয়ার আগ পর্যন্ত, এবং যাতে ফ্রেশ একটা মাইন্ড নিয়ে, যেহেতু দুইটা প্রফেশনই আমার ক্রিয়েটিভ, তো পুরোটাই মাইন্ডের উপরে আসলে ডিপেন্ড করতে হয়। তো সবসময় মাইন্ডটা কাম থাকা দরকার, সেই জন্য আর্লি ওঠা এবং নিজেকে একটু সময় দেওয়া খুব এসেনশিয়াল। হ্যাঁ, এটা আসলে। আর গাছের পরিচর্যা করা আমার জন্য মেডিটেশন একটা। বাহ, চমৎকার। আর্কিটেক্ট হিসেবে ডিজাইন করো এক ধরনের অধ্যাবসায়, মেডিটেশন যেভাবে বলি না কেন। যাই হোক, আমরা প্রাসঙ্গিক প্রসঙ্গে আসি। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবার চেষ্টা করছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের প্রত্যেকের কাছে ওনার একটা ভিন্ন রকম অবয়ব রয়েছে নিজেদের মনোজগতে। আমরা যখনই তার যে কোনো সৃষ্টি পড়েছি, নিজেকে হয় মেলাবার চেষ্টা করেছি, কিংবা নিজের চারপাশে মিলে যাওয়া চরিত্রের সাথে তাকে মেলাবার চেষ্টা করেছি। এবার সেই কাজটাকে একটা রূপ দেওয়ার চেষ্টা হলো। একজন প্রথমে সংস্কৃতি কর্মীর কাছ থেকে একটু জানতে চাই, কতখানি কঠিন বিষয়টি এবং কি পরিকল্পনায় আসলে আপনারা এগিয়েছেন? কঠিন আমাদের জন্য এই কারণে যে আমাদের দুজনেরই একটা ফুল টাইম প্রফেশন আছে, কিছু বাইন্ডিংস আছে, লিমিটেশনস আছে, পড়াশোনা আছে, পরীক্ষা আছে আমার, ওর জন্য অফিসের অনেক প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট। একটু তার আগে জানি দুজন বন্ধু, মানে পরিচয় কিভাবে দুজনের? হ্যাঁ, পরিচয়টা কিভাবে? দুজন আমরা অনেক দিন ধরে ফ্রেন্ড। তো ও হচ্ছে আসলে, ওর কাজ যদি আমি ফার্স্ট বলি, আমি এর আগেও কালচারাল কিছু কাজ করতাম, যেমন রবি ঠাকুরের যে হৈমন্তী, এটা আমি 2019-এর 22শে শ্রাবণ আমি চরিত্রায়ন করেছিলাম। আমার সেভাবে বড় পরিসরে আসলে মিডিয়ায় কাজ করার সময় সুযোগ হয়ে ওঠেনি অনেস্টলি। তো আমি ভাবছিলাম যে ঠিক আছে, এরকম কাজ তো করা যায় সামনে, বাট এরপরে কোভিড আসলো, অনেক কিছু হলো, আমার পোস্ট গ্রাজুয়েশনে ঢোকা, অনেকটা সময় চলে গেল। তো আমাদের বিদ্যা সিনহা মেম, শি ইজ মাই ফ্রেন্ড, ওর প্রোফাইলে আমি ফৌজিয়ার কাজ দেখি আসলে ফার্স্টে। তো দেখে তারপরে যেটা, মিমের চেয়েও এখন ওর সঙ্গে আমার ভালো টিউনিং, ভালো ফ্রেন্ডশিপ। তো এবং তখন থেকে পরিচয়ের পর থেকে ওর সঙ্গে আমার মনে হচ্ছিল যে ঠিক আছে, চলো আমরা কোনো একটা কাজ নিয়ে প্ল্যান করবো, এবং অন্য ধরনের কাজ, তথাকথিত মডেলিং, ফ্যাশন ব্র্যান্ডিং, নট লাইক দ্যাট, যে এমন কোনো, এবং আমি এমন মানে কাউকেই চাচ্ছিলাম যার সঙ্গে টিউনিং, যেটা আমি বললাম যে সাহিত্যকে বুঝবে, যেমন আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট। ডেফিনেটলি। যে আর আমরা দুজনই গল্পের বই খুব ভালোবাসি, সাহিত্য খুব ভালোবাসি, সাহিত্য চর্চা করতে ভালোবাসি। সো ওই ক্ষেত্রে আমার মনে হলো যে চলো একটু অ্যানশিয়েন্ট, একটু রেট্রো কাজগুলো নিয়ে আমরা একটু কিছু করি। সেটা রবীন্দ্রনাথ হতে পারে, নজরুল হতে পারে, আবার হ্যাঁ শরৎচন্দ্র, হুমায়ুন আহমেদও হতে পারে, জাফর ইকবালের কোনো কিছু হতে পারে। কিন্তু আমরা যেটা ভাবছিলাম যে এই জেনারেশনকে একটু সাহিত্যমুখী করা দরকার, সাহিত্যমুখী, তারা যেন সাহিত্যের প্রতি আকৃষ্ট হয়, আবার সাহিত্যগুলোকে ভালোবাসে, আমাদের কালজয়ী যে ঔপন্যাসিক লেখক তাদের সৃষ্টিগুলোকে আবার ভালোবাসে। তো সেই জন্যই আমাদের এই উদ্যোগটা নেওয়া, একসাথে দুজনের প্ল্যান করা, এবং তারপর এটা মোটামুটি 2 বছরের মাথার ব্রেইন ওয়ার্কের ফসল আপনি বলতে পারেন। বাহ, চমৎকার। সেক্ষেত্রে আপনার কাছে একটু যেতে চাই, আলোকচিত্র হিসেবে, ঠিক আছে, শ্রেয়া নিশ্চয়ই চাইছে এরকম ব্যতিক্রমী কিছু একটা করতে। আলোকচিত্র হিসেবে চ্যালেঞ্জটা আপনি খুব ভালো বোঝেন, এই জন্য ভালো বোঝেন, শিল্পী মানুষ নিজের মতো করে কল্পনা করেছে, আলোকচিত্রীকে ওটাকে প্র্যাকটিক্যালি বের করে আনতে হবে। প্র্যাকটিক্যালি বের করা আনাটা আসলে খুব ডিফিকাল্ট ছিল, কারণ যদি শুধু শেষের কবিতাটা, যে কোনো উপন্যাসই যদি দেখি, ওখানে অনেক কল্পনার ব্যাপার থাকে। তো ওই কল্পনাটা একটা ছবি দিয়ে হয়তো অনেক বড় একটা ঘটনা, একটা ছবি দিয়ে
ওই কল্পনার আলোড়নটা একটা মানুষের মধ্যে তৈরি করাটা খুব কঠিন একটা কাজ। হ্যাঁ, সেটার জন্য যেটা হয়েছে যে শেষের কবিতাটা নিয়ে আমরা অনেক গবেষণা করেছি, মানে একটার পর একটা লাইন আমরা পড়ে পড়ে যে কোন ছবিটা আমাকে, মানে কিভাবে একটা ছবি নিলে ওই জায়গাটার ওই আবহটার ব্যাপারটা পুরাটা মানুষের মধ্যে ধারণ করতে পারবে মানুষ। হ্যাঁ, তো যখন আমরা চিন্তা করছিলাম যে ছবি তো আমরা অনেক অসংখ্য ছবি দিয়ে তো তাহলে ব্যাপারটা হবে না ওরকম, আমরা যেটা চাচ্ছি যে খুব সংক্ষেপে এটাকে একটা পরিমিতভাবে উপস্থাপন করতে। তো যেটা আমাদের করতে হয়েছে যে চিন্তা করেছি যে যেই ছবিটা দিয়ে মানুষ ছবিটা দেখে আরো চিন্তা করতে পারবে, মানে চিন্তাটা থেমে না যায়, মানে একটা লাইন পড়বে, একটা ছবি দেখবে, বাকি অংশটা মানুষ চিন্তা করে বুঝে ফেলবে। বাহ, তো এরকম কতগুলো ছবি তুলতে হয়েছে? আচ্ছা, ছবি এখন আমরা প্রেজেন্ট করছি 69টা, কিন্তু ছবি তুলতে হয়েছে যদি কোশ্চেন করেন তাহলে সেটা 3000-এর উপরে। এবার আমার প্রশ্ন, কত সময় নিয়ে আমরা এই ছবি তুলেছি? আচ্ছা, এখানে একটা লিমিটেশন আমাদের ছিল, যেহেতু আমাদের সাথে একটা ইউনিট কাজ করেছে, অনেক বড় একটা টিম ছিল এবং সাথে দুজন বড় বড় আর্টিস্ট ছিল। পরমব্রতকে কিভাবে পাওয়া গেল সেই গল্পটা আমরা জানতে চাচ্ছি। হ্যাঁ, সেটাতে আমরা আসবো। তো যেহেতু পরমদা ছিলেন আমাদের সাথে, তো টাইম আমাদের খুব কম ছিল, টাইমের ব্যাপারটা মাথায় রেখে ওটা চিন্তা করে হচ্ছে আমাদের একটা শিডিউল করতে হয়েছিল। টোটাল শ্যুটটা যে আমরা 3000+ ছবির কথা যেটা বলছি, ওই পুরা শ্যুটটা হচ্ছে আমরা 1.5 দিনে করেছি। মানে প্রথম একদিন হাফবেলা শ্যুট ছিল, যেটা অন্যান্য সব চরিত্রের সব ছবি এসেছে ওই দিনে, আর যে শ্যুটটা পরমদা ছিল ওটা পুরাটা একদিনের শ্যুট। আচ্ছা, পরমদা কিভাবে পাওয়া গেল এই কোয়েশ্চেনটা সবাই করে, সরকারি মন্ত্রণালয় কিভাবে পাওয়া গেল একটু আমি বলি। সেটা হচ্ছে ও আর আমি তো ঠিক আছে অ্যামেচার প্ল্যান করছি, এখন আপনারা বলতে পারেন যে তোমরা দুইজন, অনেকেই বলে যে তোমরা ছোট মানুষ, যদিও খুব ছোট মনে হয় আমরা না, ছোট মানুষ, তোমরা তো খালি স্বপ্ন দেখছো। হ্যাঁ, স্বপ্ন দেখতে কে না ভালোবাসে, এবং ফৌজিয়াকে আপনি বলছেন প্র্যাকটিক্যালের চেয়ে ও কিন্তু অনেক ড্রিমি, ও অনেক ড্রিম দেখে। যেমন লাবণ্য, অমিত, ঠিক আছে আমি কিন্তু শুধু যে এখানে ফিমেল লিড বা লাবণ্য তা না, স্ক্রিপ্টিং প্ল্যানিং এগুলো আমরা দুজন মিলেই করেছি। ও ফটোগ্রাফার, ও ফটোগ্রাফিটা প্ল্যান করেছে, আমি স্ক্রিপ্টিং, কোন ছবিটা যাবে, গবেষণা, রবি ঠাকুরের সবগুলো, আরও কিছু বই নিয়ে আমরা বসেছিলাম। শেষের কবিতায় কি অপশন, কারণ এটা খুব কঠিন একটা উপন্যাস, এটা কিন্তু কাব্যধর্মী একটা উপন্যাস, এটাকে আসলেই এটা করছে এই জেনারেশন ধরতে পারবে। তো কাজে এই লাইনটাকে, মানে কোন লাইনগুলোকে আমরা হাইলাইট করব বা কোন ছবিটা করলে মানুষজন বুঝতে পারবে রবি ঠাকুরের গুণগত মানটাও, যে ওনার যে সাহিত্যিক যে একটা ব্যাপার সেই জিনিসটাও থাকবে, অরাটাও থাকবে, এসেন্সটাও থাকলো, সাথে আবার মানুষজন বুঝতেও পারবে, এভরিওয়ান, সেটা ইংলিশ মিডিয়ামের একটা স্টুডেন্টও বুঝতে পারবে, ইংলিশে অনুবাদও আছে এখানে। তো যখন প্ল্যান করছি কাকে নেওয়া যায় অমিত ক্যারেক্টারে, প্রথমে তো ডেফিনেটলি আমরা বাংলাদেশ থেকেই কাউকে ভাবছিলাম। তো ফৌজিয়ার স্বপ্ন প্রথম থেকে অনেক বেশি, ও পারলে বলিউড থেকে কাউকে চায়, ও শাহরুখ খানকেও চায়। অমিত কে হবে ওই জায়গাটাই আমি একদম অটল ছিলাম যে আমি পরমব্রতকেই অমিত হিসেবে চাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন চাই, সেটা কারণ হচ্ছে প্রত্যেকটা চরিত্রের জন্য একজনকে বেছে নেওয়াটা কিন্তু একটা মাইন্ডসেট। হ্যাঁ, যে আমি ওর মধ্যে এটা দেখতে পাচ্ছি। যেমন আমি শ্রেয়া কেন লাবণ্য অন্য কেউ না, কারণ হচ্ছে লাবণ্য চরিত্রটা যখন আমি আমার মধ্যে ধারণ করলাম যে আমি লাবণ্যকে কিভাবে দেখি, তো আমি যেহেতু ওর সাথে এই গল্পটা নিয়ে অনেক বেশি কথা বলছি, দুইজনার পার্সপেক্টিভ শেয়ার করছি, তখন আমি ওই পয়েন্টটাতে কিন্তু আমি জানি যে আমার দেখা যত লাবণ্য হওয়ার পসিবিলিটিস যাদের মধ্যে আছে, দিস ইজ দ্য ওয়ান যে লাবণ্যকে সবচেয়ে বেশি নিজের মধ্যে থেকে বের করে আনতে পারবে। হ্যাঁ, তো এই জন্য কিন্তু লাবণ্য এবং পরমব্রতর ব্যাপারটা হচ্ছে, পরমব্রতর কাজ আমরা তো সবাই দেখেছি। হ্যাঁ, তো ওনার কাজের ধারাটা, ওনার পার্সোনালিটি সবকিছু আমাকে বারবার বলছিল যে ওনার মধ্যেই অমিত আছে। হ্যাঁ, দিস ইজ দ্য পারসন হু ক্যান বি দ্য বেস্ট ক্যারেক্টার বা এই নজরুলের ক্যারেক্টার, এটা আসলে ধারণ করতে পারা সব যে কোনো অ্যাক্টর হয়তো অনেকেই চায়, বাট করতে পারে। যে ভেতরের পড়াশোনা, ইনার কোয়ালিটিস, এটা পড়াশোনা থাকতে সব কিছু নিয়ে পরমদার আসলে কোনো বিকল্প ছিল না। তো পরমদার কথা যখন এসেছে মাথায়, তো আমরা তো প্রথমে ভাবলাম যে এটা কি আসলেই পসিবল, কারণ পরমদা আমরা দুজনই ছোট মানুষ, মানে আমরা নতুন মানুষ, আমি বলি যে নঈম ইমতিয়াজ নিয়ামুল মামা, উনি কিন্তু আমার সম্পর্কে মামা হন, উনি প্রডিউসার অ্যান্ড ডিরেক্টর, তো উনি পরমদাকে কিছুটা চিনতেন।
পরন্দা এর আগে যখন মুভি করতে এসেছিল উনি কিছুটা চিনতেন, তো উনি পরন্দাকে জাস্ট বলে দেখেছিলেন। এবং পরন্দা হচ্ছে এমন একজন মানুষ, আমি একটু বলি এখানে, যে উনি কিন্তু প্রচণ্ড চুজি, বেছে কাজ করেন। উনার যদি পছন্দ হয় উনি করবে, না হলে মানে উনি কোনো কিছুই, উনি সেখানে টাকা পয়সা হোক, মন্ত্রী মিনিস্টার এগুলি হোক, এগুলি উনি দেখে না। তো আমরা জাস্ট নর্মাল নিয়ামুল মামা উনাকে বা উনার সম্ভবত ওনার অ্যাসিস্ট্যান্টকে এরকম বলেছে, ম্যানেজারকে এরকম বলেছে, এরকম একটা কাজ, ফটো স্টোরি, শেষের কবিতা। এবং উই আর এক্সট্রিমলি লাকি যে পরমদা আমাদের মতন দুজন মানুষের প্রোফাইল দেখে, একটু আগের কাছে দেখে উনি এক কথায় হ্যাঁ বলে দিয়েছেন। আলম চাহিদা, এটা তো আসলে মানে পরমদাকে পাওয়াটা একটা পরম সৌভাগ্যের ব্যাপার, এটাতে এই ব্যাপার তো কোনো মানে সন্দেহই নেই। এবং তাকে আসলে তার চরিত্রটাকে ওখানে খুঁজে পাওয়া, যে আমি যে ক্যারেক্টারটাকে দেখতে চাচ্ছি আসলে আমার অমিত্র আসলে কে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। অমিত্র এবং লাবণ্য এবং তাদের যে কেমিস্ট্রি, এবং আমি জানি যে শেষের কবিতা যে প্রচুর প্রচুর কোট করবার মতন লাইন আছে। তো এরকম একটা কঠিন বই কেন, সেই গল্পটাকে প্রথমে কেন নির্বাচন করলেন সেইটা বলেন, তারপর আমি আবার ক্যারেক্টারে ফেরত আসবো। আচ্ছা, এখানে দুইটা কারণ ছিল, মানে আমার পক্ষ থেকে যদি বলি, সেটা হচ্ছে সবার প্রথমে যেটা, যে একবার বলা হয়েছে যে আমরা চাচ্ছিলাম যে তরুণ প্রজন্মকে সাহিত্যমুখী করতে। শুধু তরুণ প্রজন্ম কেন, মানে আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে সাহিত্যমুখী করা, সব বয়সের হতে পারে। হ্যাঁ, তো সাহিত্যমুখী করার জন্য আমি যদি খুবই ফিল গুড সহজ একটা উপন্যাসকে ছবির মাধ্যমে প্রকাশ করি, ওটা কিন্তু একটা সহজ কাজ। কিন্তু আপনি হয়তো এটা শুনেছেন, অনেকেই বলে আমি শেষের কবিতা পড়েছি কিন্তু অনেক কঠিন, বুঝিনি। হ্যাঁ, আমি বুঝিনি, মাথার উপর দিয়ে গেছে। তো সেই কঠিন জিনিসটা যখন সহজভাবে কেউ বুঝতে পারবে, তখন কিন্তু আসলে ফটো স্টোরিটা সাকসেসফুল, যে এই সাহিত্যর ব্যাপারটা আমরা খুব সহজ করে দেখাতে পারলাম। তারপরে হচ্ছে আর একটা ব্যাপার আসে, যে যে গল্পটা আমরা পছন্দ করলাম সবাইকে দেখানোর জন্য, সেটা তো খুব ফুল অফ ইনফরমেশন, একটা মেসেজ দিতে হবে জাতিকে, তাই না? তো সেখানে যদি আমি বলি যে শেষের কবিতা আমরা খুব এক লাইনে বলতে পারি যে একটা হ্যাঁ রোমান্টিক একটা গল্প, কিন্তু এটা কিন্তু শুধু একটা ভালোবাসার গল্প না, এটা একটা জীবনধর্মী গল্প। মানে এটা কোনো টু সাম এক্সটেন্ট প্রত্যেকটা মানুষ এটার সাথে রিলেট করতে পারবে কোথাও না কোথাও। হ্যাঁ, যে মানুষের জীবনের বিভিন্ন দিক কিন্তু বিভিন্নভাবে এখানে তুলে ধরা হয়েছে। তো ওই ব্যাপারটা সবার মধ্যে নিয়ে আসার জন্য। আরেকটা ব্যাপার হচ্ছে রবীন্দ্রনাথের সব নায়িকারা কিন্তু খুব পাওয়ারফুল ক্যারেক্টার হয়। হ্যাঁ, যে এবং লাবণ্যর কথা যদি আমি বলি, এটা আমি সেকেন্ড রিজনটা বলছি। হ্যাঁ, লাবণ্য খুবই পাওয়ারফুল একটা ক্যারেক্টার, যে খুব শিক্ষিত, যে প্রগতিশীল এবং মননশীল। তো এইরকম একটা ক্যারেক্টার যে কিনা প্রত্যেকটা মেয়ের জন্য একটা ইন্সপিরেশন হতে পারে। হ্যাঁ, যে জীবনধর্মী চিন্তা করে, যার চিন্তা ভাবনার ডেপথ অনেক বেশি। তো এখানে কিন্তু আমাদের মেয়েদের, যেখানে আমরা সবসময় উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, কিন্তু মেয়েদেরকে কিন্তু আমরা গাইড করি না যে উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাকচুয়ালি কি, মানে মেয়েদেরকে আসলে কেমন হতে হবে তার স্ট্যান্ডটা রাখার জন্য। মানে লাবণ্যর চরিত্র যদি দৃঢ়তার কথা বলি, সেটাই কিন্তু আসলে এম্পাওয়ারমেন্ট। হ্যাঁ, সেটাই কিন্তু এম্পাওয়ারমেন্ট। এই মেসেজটাও কিন্তু আমাদের ছড়াতে হবে যে এম্পাওয়ারমেন্ট মানে কি, মানে মেয়েরা কি শিখবে, কি আচ্ছা, আমরা একটু লাবণ্যর কাছ থেকে শুনি কি শিখবে, কি শুনবে। তার থেকে বড় একটা বিষয় হচ্ছে যে চ্যালেঞ্জটা নিয়ে আবার একটু আসতে চাই। শেষের কবিতা নিয়ে প্রচুর নির্মাণ আমরা দেখেছি, চলচ্চিত্র দেখেছি, কাব্যিক উপস্থাপন দেখেছি, শৈল্পিক উপস্থাপন দেখেছি, নাটক দেখেছি, নানান রকমের উপস্থাপন দেখেছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম কেউ ফটো স্টোরিতে প্রেজেন্ট করবার চেষ্টা করছেন। ইউ বিং এ পার্ট অফ ইট, একদম রিসার্চ থেকে শুরু করে প্র্যাকটিক্যালিটি, বাস্তব হওয়া পর্যন্ত। গতকাল মরক উন্মোচন হয়েছে আমরা জানি, সেই পর্যন্ত ইউ হ্যাভ বিন এ পার্ট অফ দিস জার্নি। ব্যক্তিগত অনুভূতিটা শুনবো এবং সেই সাথে চ্যালেঞ্জটা একটু জানতে চাইব। ব্যক্তিগত অনুভূতি খুবই চমৎকার, যে এরকম একটা চমৎকার কাজ শেষ পর্যন্ত আমরা করতে পারলাম, উই ডিড ইট। হ্যাঁ, এবং এত চমৎকার সব মানুষদেরকে নিয়ে আমরা করতে পেরেছি। পরমদার সঙ্গে সম্পর্কে আরেকটা যেটা বলছিলাম, পরমদা খুব চুজি মানুষ। আপনারা হয়তো জানেন উনি করণ জোহরকে না বলে দিয়েছেন একটা মুম্বাইয়ের একটা ফিল্মের জন্য। সেটা উনি বলতেই পারেন, ওনার ব্যক্তিগত ব্যাপার, ওনার না পছন্দ হতেই পারে বা এনিথিং। উনি করণ জোহরকে না বলে ফৌজিয়াকে হ্যাঁ বলেছেন, আমাকে হ্যাঁ বলেছেন। আসলে সাহিত্যকে হ্যাঁ বলেছেন না, এটা যদি হ্যাঁ এভাবে বলি, উনি রবীন্দ্রনাথ ঠাকুরকে না করতে পারেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে না করতে পারেন, হয়তো সেটাই রিজন হতে পারে, বা অন্য ধরনের একটা এভাবে বলি আমরা, তাহলে সবার জন্য স্বস্তি দেওয়া হয় বিষয়টা। আশা করি করণ জোহর আমাদের ইন্টারভিউটা দেখবেন না। তো সেটা আমাদের জন্য খুব একটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। কিন্তু তার মধ্যে অবস্টেকলও যে কম ছিল তা না, অনেক ঝামেলাও গেছে, প্রবলেমও গেছে। হ্যাঁ, পরমদাকেও অনেক হ্যাসল নিতে হয়েছে, সত্যি কথা। আমাদের কাজটার জন্য উনি ওনার বিজি শিডিউলের মাঝখানে, মুম্বাইয়ের আহমেদাবাদের শিডিউলের মাঝখানে টাইম করে এসেছেন। কালকেও উনি এসেছেন, যে অনেক কষ্ট, অনেক কিছুর মানে মাঝখানে রেখে তারপর আমাদেরকে প্রায়োরিটি দিয়ে এসেছেন। তো
তো হ্যাসেলগুলোর গল্প আজকে নাই থাকুক, আজকে গল্পগুলো আনন্দেরই হোক। এই আনন্দের গল্পের মধ্যে আরেকটা সাহসিকতার গল্পও কিন্তু আমি জানতে চাই। প্রথম কথা হচ্ছে রবীন্দ্রনাথের শেষের কবিতাটাকে আসলে ফটো স্টোরিতে আমরা রূপান্তরিত করছি, তারপর আমরা সেখানে অমিত রায়কে নিয়েছি হচ্ছে পরমব্রত। লাবণ্য এমন একজন যিনি আসলে নিজের জগতেই আসলে ব্যস্ত থাকতেন, নিজের পড়ালেখা, তার পাশাপাশি নিজের কাজ, নিজের ক্যারিয়ার, এই বিষয়টাতে রেগুলার যদি আপনার কাজ করা হয় না, সেখানে পরমব্রতর সাথে একই ফ্রেমে ওই ক্যারেক্টারটাকে উপস্থাপন করাটা কতটা চ্যালেঞ্জিং ছিল, অথবা তিনি আসলে কিভাবে ব্যাপারটাকে কমফর্ট জোনটা তৈরি করেছেন সেটা এভাবে যদি আমরা বলি, অমিত কি করে লাবণ্য হতে আপনাকে সহায়তা করেছে এই গল্পটা যদি আমরা আমি মিডিয়ার মানুষ, হ্যাঁ ডেফিনেটলি সেভাবে তো আমি নই, আমার ছোটখাটো কাজ করা হয়েছে কিন্তু আমি সময় করে উঠতে পারিনি, সময় সুযোগ। এমবিবিএস যদি করা যেত, মিডিয়ার মানুষই হতে চাইতাম, যে এমবিবিএস লাইফ থেকেই তো আসলে অফার ছিল, কিন্তু তখন ভয় পেতাম, প্রতিদিন পরীক্ষা, আইটেম কার্ড, টার্ম আপনারা জানেন, এইসবের মধ্যে আমি ভয় পেতাম ফেল করে যাব, ওর মা বাসায় বকা দিবে, টিচাররা বকা দিবে, থাক বাদ থাকুক। তারপর তো এই চলছে। তো যখন এর মধ্যে হৈমন্তী করা হলো, ওর সঙ্গে আমার একটা কাজ করা হয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডের একটা, আমরা করেছি, অ্যাডভার্টাইজ করেছি, ফটোশ্যুট করা হয়েছে ওদের ব্রাইডাল জুয়েলারির। তো পরমদাকে ও যখন প্রোফাইল পাঠালো, আমি এখানে আসলে পরমদা হয়েছে, এটা আমাদের খুবই দুর্দান্ত একটা ব্যাপার। বা এনিওয়ান, আমি জানি না কে হলে কেমন হতো, পরমদা ডেফিনেটলি বেস্ট। তো ওনাকে আমি প্রথমেই বলেছি যে দাদা আমি কিন্তু মিডিয়ার মানুষ না সেভাবে, সো তোমার আমাকে গাইড করতে হবে, তোমার আমাকে হেল্প করতে হবে। এবং উনি আমাদের দুজনকে অনেক হেল্প করেছেন, আমাকে তো গাইড করেছেন, ওকেও অনেক অ্যাডভাইস দিয়েছেন। হ্যাঁ, ডিরেকশনে কিন্তু এখানে বলতে হবে যে আমরা ওনার থেকে অনেক বেশি ছোট, বুদ্ধিতে, বয়সে, দুইটাতেই, অভিজ্ঞতায়, এবং উনি ওই ব্যাপারটা মাথায় রেখেই আমাদের সাথে কাজ করেছে এবং সব সময় আমাদেরকে যে তুমি এটা একটু করে দেখতে পারো, বা এবং সবচেয়ে অবাক করা ব্যাপার যে প্রত্যেকটা লাইন ওনাকে যখন বলা হচ্ছে যে দাদা এখন এই লাইনটার একটা আবহ আমরা তৈরি করতে চাচ্ছি, উনি কিন্তু সাথে সাথে বলছে যে হ্যাঁ এটার কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু এই দিকটাও ছিল, ওই দিকটাও ছিল। হ্যাঁ, রবীন্দ্রনাথের ব্যাপারটা যেরকম থাকে যে একটা লাইন কিন্তু শুধু একটা মেসেজ না, এটার মধ্যে অনেকগুলা দিক থাকে। হ্যাঁ, তো উনি কিন্তু ওই জিনিসগুলোতেও আমাদের হয়তো যে আমার পার্সপেক্টিভ থেকে আমি কিছু কিছু পয়েন্ট ধরে রেখেছি যে এই ইয়েগুলো দেখাবো, উনি ওখানে ওইটাও অ্যাড করছে যে তুমি কিন্তু এভাবে ওটা চিন্তা করো, তাহলে জিনিসটা এরকম হবে। বাহ, চিন্তাটাকে আরো ম্যাচিউর করে দিচ্ছেন উনি। হ্যাঁ, আরো ম্যাচিউরিটি চলে এসেছে, গাইডেন্স দিয়েছেন উনি, অনেক গাইড করেছেন। এবং উনি আমার যেটা মনে হয় উনি তো এরকম করতে পারতেন যে এরকম একটা কাজ আমি জাস্ট চলে আসলাম। উনি আগের রাত্রে আমি যেটা বুঝলাম যে শেষের কবিতা তো ওনার আগে পড়া ছিলই, রবি ঠাকুর উনি আবার পুরোটা মুখস্থ করে এসেছেন। যেমন আমার সঙ্গে যে সিনগুলো ছিল প্রতিটা জায়গায় উনি আবার বলছে এই জায়গায় অমিত বলেছিল কি জানো, আমাকে খুব ইজি করে নিয়েছেন সত্যি কথা। এবং ফৌজিয়াকেও ক্যামেরা দেখে দেখো তুমি এভাবে করে নাও একটু, অনেক গাইড করেছেন, অনেক গাইড করেছেন। এটা আসলে একটা ভালো শিল্পী, একটা ভালো মানুষের শিল্পীর এটাই একদম চমৎকার। এতগুলো 3000 3,500 ছবি প্রায়, 3,500, এই জন্য বলছি কিছু ছবি হয়তো আপনি গুনতিতে ধরেননি, কিন্তু ছবি তো 3,500 থেকে 69টা ছবি বেছে নেওয়া, এই যে কোনো এক্সিবিশনে খুব স্বাভাবিকভাবে যেটা হয় একজন কিউরেটর থাকেন যিনি ছবিগুলো বেছে দেন বা গল্পটা সাজিয়ে দেন, এক্ষেত্রে কি হয়েছে, কে করেছেন এই কাজ? গল্পটা সাজানোর ব্যাপারটা আমাদেরই ছিল। ছবি সিলেকশনের ব্যাপারটা যদি বলি, কারণ যেহেতু গল্পটা ছবি দিয়ে বলা হবে, এটা কিন্তু একদম প্রথম থেকেই ডিসাইডেড ছিল যে ছবিগুলো কিরকম হবে। হ্যাঁ, ওই স্ক্রিপ্টিংটা আমাদের প্রথমে থেকেই ছিল, কিন্তু ছবিটা সিলেকশনে একদম আলটিমেট যে ছবি সিলেকশনের ব্যাপারটা, ওই কিউরেশনটা যদি বলেন, ওটার জন্য আমাদের সাথে হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয় ছিল, যেহেতু এটা ওনাদের প্রজেক্ট, ওনারা এই ব্যাপারটাতে একটু সিলেক্টিভ ছিল। হ্যাঁ, সংস্কৃতি মন্ত্রণালয়ের একটা জিনিস আমি বলি যে আমরা যখন আমি প্ল্যান করি, তো সবই তো হলো, পরমদার সঙ্গে কথা চলছে, তখনও ফাইনাল হয়নি। তো তখন আমরা ভাবলাম যে এটা তো একটা বিশাল বাজেটের ব্যাপার, সেই রেট্রো অ্যানশিয়েন্ট এরিয়ার সে যে একটা আমরা তুলে ধরবো, আবহ তুলে ধরবো, সেট কাস্ট এভরিথিং, মেকআপ, এটা অনেক একটা খরচের ব্যাপার। তো আমরা কোত্থেকে এটা ম্যানেজ করব। তো আমরা তখন সংস্কৃতি মন্ত্রণালয়ে গেলাম। হ্যাঁ, তৎকালীন মন্ত্রী আমাদের কাজটা দেখলেন, খালিদ আঙ্কেল দেখলেন, এবং আমাদের কিছু প্রিভিয়াস কাজ দেখলেন, দেখে উনি এত পছন্দ করলেন, উনি বলে দিলেন যে এটা সংস্কৃতি মন্ত্রণালয়ের কাজ। তাদের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম এই যে শেষের কবিতা, যে গল্পটা মানুষের অনেক সময় শেষের কবিতা বলে মানুষ কবিতাই প্রথমে মনে করে, এমন একটা বিষয় যেটা থেকে প্রথম থেকে দ্বন্দ্ব এবং সন্দেহ আছে সেটাকে চিত্রায়ন করার বিষয়টাতে। তো প্রথমে তো আমরা লাবণ্যকে দেখতে পেলাম যে লাবণ্য সেখানে চলে এসেছে। আমি একটা লাইন আমার আসলে সবসময় শেষের কবিতার খুবই পছন্দ, সেটা হচ্ছে ফ্যাশন হচ্ছে মুখোশ এবং স্টাইল হচ্ছে মুখশ্রী।
এই লাইনটাকে যদি আমি আপনাকে বলি যে দৃশ্যতে আনা, সেটাকে কিভাবে এনেছিলেন? বিকজ নিশ্চয়ই আপনাদের চিন্তা থেকে এই লাইনটা তো বাদ যায় না। এটা তো একটা কালজয়ী লাইন, এবং এরকম অনেকগুলো লাইন হচ্ছে শেষের কবিতায় আছে, সিগনেচার লাইন। তো আমি বলবো কি, এটা আমি উত্তর এখানে দিব না, এটার জন্য এক্সিবিশনে আসতে হবে। এক্স্যাক্টলি, এই লাইনগুলোকে আমরা কিভাবে প্ল্যান করেছি, কিভাবে তুলে ধরা হয়েছে, পরমদা কেমন করেছে, আমি কেমন করেছি, প্ল্যান আমরা কিভাবে করেছি, এক্সিবিশন প্লিজ। আর যদি এক্সিবিশনে কেউ এটা মিস করে থাকে তাহলে সে কিভাবে এগুলোকে দেখতে পারবে? আচ্ছা, এটার পরবর্তী একটা প্ল্যান যেটা আমাদের আছে, যে এটা একসময় সোশ্যাল মিডিয়াতে যাবে, যেহেতু আমাদের ইচ্ছা এটা সর্বোচ্চ মানুষ, মানে সর্বোচ্চ স্তর পর্যন্ত সবাই আসলে একদম সব বয়সী মানুষ যাতে এটা দেখতে পারে, এটা সম্পর্কে জানতে পারে, নইলে তো আসলে এই প্রজেক্টের নাই, মানে আমরা এটাই বলছিলাম যে এই জেনারেশনকে আমরা সাহিত্যমুখী করতে চাই। জাস্ট একটু বলে নিই যে সাহিত্যমুখী করতে চাই, কিন্তু আমরা তো সবাই বলি যে এই জেনারেশন বা আমরা সবাই ফেসবুক, ইনস্টাতে অ্যাডিক্টেড, সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড। আমি এর বাইরে, আমার ইনস্টা নেই, খুবই ভালো, ফেসবুক আছে, এবং ফেসবুকে অনেকের একাধিক অ্যাকাউন্টও থাকে। তো আমরা এটাকে ওয়েপন হিসেবে ইউজ করেছি। সো এটাকে আমরা ওয়েপন হিসেবে ইউজ করতে চাই। ফেসবুকে যখন আসবে তখন তো মানুষ দেখবে এবং বইটা একটু হলেও পড়তে হবে, এবং আমি আশা করছি যারা বই একদম পড়েও না তাদেরও হয়তো এটা ভালো লাগবে। সাহিত্যমুখী ওইভাবে আমরা চেষ্টা করেছি, আমি জানি না এখন কাজ ফিডব্যাক আপনারা দেবেন। প্রথম কথা যে সাহিত্যমুখী তাদেরকে যদি তারা বইটা নাও পড়ে, কিন্তু অ্যাটলিস্ট ছবিগুলো দেখে কিন্তু তাদের গল্পের ধারণাটা কিন্তু তাদের চলে আসে, ধারণাটা, মেসেজটা কিছুটা হলেও একটু দর্শকদের আমরা বলে দেই না, উনি একটা বলা খুব প্রয়োজন, যে এমন হয়তো অনেকে আছেন পাঠ্য কিংবা ধর্মগ্রন্থের বাইরে খুব বেশি বই পড়ার অভ্যাস নেই, অনেকে আছেন পত্রিকাও হয়তো পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, ব্লগ পোস্ট পড়েন কিংবা নানান ধরনের পোস্ট পড়েন, তাদের আন্তরিকভাবে অনুরোধ থাকবে যদি জীবনে একটা বইও পড়বার সুযোগ হয়, শেষের কবিতা একবার হলেও পড়বেন, কারণ এর মধ্যে হারিয়ে যাওয়ার বিশাল উপকরণ রয়েছে, এবং এমন এক সমুদ্র, এই সমুদ্রে ডুব দিয়ে নিজেকে আবিষ্কার করার একটা বিষয়। হ্যাঁ, এটা হচ্ছে পুকুরের জল আর সমুদ্রের মধ্যে যে বিষয়টা আছে, সেটা এখানে খুবই খুবই আসলে পরিষ্কার করে, ঘটের জল আর ঘটের জল, একদম পুকুরের জল। যাই হোক, আমরা এই প্রসঙ্গটা শুনি, গতকাল মোড়ক উন্মোচন হয়েছে, আপনাদের একটু বলবেন আয়োজনটা সম্বন্ধে বলবেন, এবং একই সাথে প্রদর্শনীটা সম্বন্ধে আমাদের একটু বলবেন, কবে হচ্ছে, কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে। গতকালের গল্পটা আপনার কাছ থেকে শুনি, আমরা শ্রেয়ার কাছ থেকে না হয় প্রদর্শনী সম্বন্ধে জানবো। গতকালের গল্পটা যদি বলি, যে আসলে গতকালের প্রোগ্রামটার জন্য আমরা আসলে খুবই গ্রেটফুল আমাদের গেস্টদের প্রতি, যে যাদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম আসার জন্য, সবার উপস্থিতি মানে খুবই মনোমুগ্ধকর একটা ব্যাপার ছিল। ওখানে ডক্টর দীপুমণি ছিলেন, ফেরদৌস ভাই ছিলেন, মানে আমাদের মাননীয় সংসদ সদস্য, ঢাকা 10 আসন, হ্যাঁ সংসদ সদস্য ফেরদৌস ভাই ছিলেন, পরমব্রতদা ইন্ডিয়া থেকে এসেছেন আমাদের প্রোগ্রামটার জন্য, তারপরে হচ্ছে সংসদ সদস্য অ্যারোমা দত্ত ছিলেন, অনিমা রায় ছিলেন। তো খুব সুন্দর একটা আবহ ছিল আমাদের ওখানে, সবাই ছবিগুলো দেখেছেন, এবং খুবই আশ্চর্যজনক একটা ব্যাপার যে পরমদা বা এই টিমের কেউই কিন্তু ছবিগুলো আগে কখনো দেখেনি। তো ছবিটা কিন্তু সবাই ওই গ্যালারিতে তখনই দেখেছে, গতকালকে দেখেছে। এবার প্রদর্শনীটা নিয়ে একটু শুনবো, একই সাথে একটু টিম সম্বন্ধে বলবেন, আপনাদের টিমের নিশ্চয়ই একটা বিশাল বড় টিম ওয়ার্ক যেটা বলছিলেন, সেই গল্পটা একটু শুনবো। প্রদর্শনী আমাদের চলবে আজকে কালকে দুদিন, সবাইকে আমন্ত্রণ রইল, ওপেন ফর অল। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত শিল্পকলা একাডেমি। আপনারা যদি ইন্সপায়ার করেন নিশ্চয়ই এটা আমরা কোন গ্যালারিতে হচ্ছে? শিল্পকলা একাডেমির, এটা হচ্ছে গ্যালারি 7, চিত্রশালা ভবনে গ্যালারি 7। আচ্ছা, তো আমি বলবো অনলাইনে বা ফেসবুকের আশায় না থেকে সবাই সরাসরি আসুন। সরাসরি ছবি দেখার যে আমেজটা, এটা সম্ভবত ফেসবুক বা কোনো কিছুই সেভাবে দিতে পারে না। সাথে পরমদার আমি একটা আবৃত্তিও করেছি, তো শেষের কবিতা যে কালজয়ী যে কবিতাটা, আক্ষরিক অর্থে কবিতাটা, দুপাতা জোরে কবিতাটা, তো সেটা পরে আশা করি আমাদের ওই ছবি, ফজের ছবিগুলোর সাথেই। এবং এখানে মিউজিক কম্পোজ করেছেন ফুয়াদ নাসার বাবু ভাই, প্রখ্যাত মিউজিশিয়ান, এবং উনিও কালকে ছিলেন আমাদের সাথে। তো এটা হবে। আর আমি একটু ওমেন এম্পাওয়ারমেন্টের কথা যেটা বলছিলাম, যে আমাদের পুরো টিমটাতে সম্ভবত পরমদা বাদে আর আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টর CF জামান ভাই, এই দুজন বাদে মোটামুটি সবাই মেয়ে। ঠিক আছে, আমরা ওমেন এম্পাওয়ারমেন্টে খুবই বিশ্বাসী। বিং আ ওম্যান, বিং আ ফেমিনিস্ট, আমাদের কাছে ফেমিনিজমের ধারণাটা একটু অন্যরকম। তো মেয়েদেরকে স্কোপ দেওয়া, মেয়েদেরকে স্কোপ দিলে তারা অনেক ভালো কিছু করতে পারে। হ্যাঁ, তো আমাদের সঙ্গে যারা ছিল, ফৌজিয়া তো ঠিক আছে, আমি আছি এখানে, আর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে দুজন ছিল, নিশাত আঞ্জুম লোপা, সে অরামের ওনার, প্লাস শি ইজ আ লয়ার।
এরকম ফুল টাইম লিগ্যাল অ্যাডভাইজার অনেক জায়গার, এইসব প্রচন্ড বিজনেসের মাঝখানেও ও সারাটাক্ষণ মোটামুটি আমাদের মানে করে নাই এমন কিছু চমৎকার নাই। একজন মানুষ, চেনেন? চমৎকার একজন মানুষ। হ্যাঁ, মানে আক্ষরিক অর্থে যাকে বলে জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ, লোপা সম্ভবত তাই করেছে। সাথে ছিল নাজিয়া মিশকাত, ও হচ্ছে কর্পোরেট গার্ল। ও অনেক কষ্ট করে ফ্যামিলি কর্পোরেট জব ম্যানেজ করে আমাদের সঙ্গে প্রতিটা সময় ছিল। আমাদের সঙ্গে দুজন ব্যাপারটা হচ্ছে যে আমাদের চিন্তা ভাবনা যেটা তৈরি করা হয়েছে সেটা ছবি পর্যন্ত আসার জন্য দুইজন মানুষের নাম মানে না বললেই না, সেটা হচ্ছে নিশাত আঞ্জুম এবং নাজিয়া মিশকাত। হ্যাঁ, মানে ওরা দুইজনই হচ্ছে আমার সাথে অ্যাসিস্ট্যান্ট ডিরেকশনে মানে ডিরেক্টর ছিলেন, ডিরেকশনে কাজ করেছে এবং ছবিগুলো তৈরি করতে ওদের যে সাপোর্টটা ছিল সেটা ছাড়া আসলে এতদূর আসা হতো না। এই জার্নিটা অনেক স্মুথ করেছে, মানে কনসেপচুয়ালাইজেশন থেকে ডেলিভারি পর্যন্ত পুরোই হচ্ছে ফিমেল টিম ওয়ার্ক। আচ্ছা, এবারে একটা ভিন্ন রকম প্রশ্ন করি। হ্যাঁ, এটা সম্বন্ধে হয়তো আপনাদের প্রস্তুতি আছে কিনা আমি জানি না। যে কোনো প্রদর্শনীতে আমাদের প্রত্যাশা থাকে আমার ভালো লাগাটা আমি আমার সাথে বাড়ি নিয়ে যাব, খুব স্বাভাবিকভাবে। একজন ফটোগ্রাফার হিসাবে বিষয়টার সাথে আপনি অভ্যস্ত। এই কাজগুলো তো বিক্রয়যোগ্য নয়, শুধু সংগ্রহের নাকি? না কি হচ্ছে এটা একটু জানতে চাই। সংগ্রহের অথবা বিক্রয়যোগ্য কিনা সেই কথাটাতে যদি আসি, তো এই ইয়েটাতে চিন্তাটাতে আমরা ছিলাম যে শেষের কবিতার লাইনগুলো যেমন খুব কালজয়ী, ছবিগুলো যদি কেউ ওই লাইনের সাথে রিলেট করতে পারে তার কিন্তু মনে হতে পারে যে আমি আসলে চাই এই ছবিটা আমার সাথে রাখতে। না, নিশ্চয়ই চাই। তো আমরা ওই অপশনটা রাখতে চাচ্ছি যে কেউ যদি কিনতে চায় এটা কিনতে পারবে। কিন্তু একটা যেটা আমরা একটু ডিলেমার মধ্যে পড়ে গেছি সেটা হচ্ছে যে যেমন গতকালকে ফেরদৌস ভাই আমাদেরকে যেটা বললো যে ওনার ওনার এলাকায় উনি হচ্ছে ওনার ইয়ের মধ্যে পড়ে, কনস্টিটিউশনের মধ্যে পড়ে, হ্যাঁ, ওনার হচ্ছে রবীন্দ্র সরোবর। হ্যাঁ, রবীন্দ্র সরোবর। তো উনি চাচ্ছে যখন শীতের দিনে ইয়েটা একটু ভালো থাকবে, ওয়েদারটা ভালো থাকবে, তখন রবীন্দ্র সরোবরে একটা ওপেন এয়ার এক্সিবিশন হবে। হ্যাঁ, আমরা ছবি সেল করতেই পারি, আমরা প্রিন্ট করা বা এভরিথিং সেটা করতেই পারি। আমরা বাণিজ্যিক চিন্তা নিয়ে যদিও আসিনি এখানে, কিন্তু আমাদের এই অপশন থাকবে এবং সাথে একটা বইও আছে আমাদের, ফটোবুক। ভালো লাগে আপনি যেটা বলেন বাড়িতে নিয়ে যাওয়া, যেটা কালকে বইয়ের মোড়ক উন্মোচন হলো, বইটা কালেক্ট করা, প্রিয়জনকে যদি গিফট করতে চায় বইয়ের কোনো বিকল্প নেই। কবিতার সাথে তো অনেকের অনেকভাবে আত্মার সম্পর্ক আছে, এবং আমাদের সাথে কানেক্ট করতে চাই করতে পারবে। না, দীপুমণি আন্টিও কালকে বলেন, আমার আন্টি হন সম্পর্কে মার ফ্রেন্ড, তো আমার পরিচিত আর কি, খুব ঘনিষ্ঠ। তো আন্টি যেটা বললেন যে একটা ছবি দেখে বলেন এই ছবিটা তো আমি আমার বাসার ড্রয়িং রুমে রাখবো। কাজে যখন মন্ত্রী কথা বলেছেন আমি ডেফিনেটলি আশা করতে পারি যে আপনাদেরও হয়তো এই ইচ্ছাটা হতে পারে। যে কারো ইচ্ছা হবে, ইচ্ছা কেন হবে না? ছবিগুলি হয়তো এরকম। পরমব্রতের ফ্যান ফলোয়ার বাংলাদেশে নেহাত কম নয়, প্রচুর মানুষ তাকে ভালোবাসেন, ভালোবাসেন এবং তাকে জন্মদিনে এই দেশে পাওয়া গেছে, এটা একটা বিশাল বড় ব্যাপার। সবকিছু মিলিয়ে মিশে একদম চমৎকার। শুভকামনা রইল আপনাদের এক্সিবিশনের জন্য এবং পরের অপেক্ষায় থাকলাম আমরা। আজকে এখানে ইতি টানতে হচ্ছে। ভালো থাকবেন আপনারা, অসংখ্য ধন্যবাদ চমৎকার এই সাহসী কাজের জন্য। দর্শক, আজকে ইতিটা এখানেই টানতে হবে, তবে কিছু জিনিসের ইতি টানতে নেই, কিছু কবিতার শেষ খুঁজে বার করতে নেই। সেই প্রত্যাশা আজকের মতন বিদায় নিচ্ছি। শুভ সকাল। শুভ সকাল।